গত অর্থবছরে পাট রপ্তানি করে প্রায় ৮% রপ্তানি বেড়েছে। সেক্ষেত্রে আসলে রপ্তানি বেড়েছে বললে ভুল হবে। কাঁচা পাটের দাম বাড়ার কারণে আসলে এই আয়টা বেড়েছে, রপ্তানি কিন্তু বাড়েনি। এই বিষয়টাকে, এই প্রবৃদ্ধিকে আপনি কিভাবে দেখছেন এবং এটি আসলে বাংলাদেশে পাট খাতের জন্য ঝুঁকিপূর্ণ কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমরা দেখি আপনি যথার্থই বলেছেন যে কাঁচা পাটের দাম বাড়ার কারণে ভলিউম বাড়েনি, ভ্যালু বেড়েছে। যেটা আসলে কোনোভাবেই কাস্টমারের সাইড থেকে ভালো না। আমরা হয়তো সরবরাহ করছি, যখনই যে কোনো পণ্যের একটা বর্ডার লাইন আছে, দামটা যদি খুব বেশি বেড়ে যায় তখন কাস্টমার সাইড থেকে অল্টারনেটিভ সোর্স চিন্তা করা হয়। যেটি ইতিমধ্যে আমরা সুতা রপ্তানি করতাম টার্কিতে। পাটের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু টার্কির যে কার্পেট ইন্ডাস্ট্রি গুলো আছে তারা কিন্তু রিসাইক্লিং কটনের দিকে ঝুঁকে যাচ্ছে। সুতরাং আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে কৃষকরা যে পাটটা উৎপাদন করছে, কৃষক পর্যায়ে এই দামটা তারা ঠিক মতো পাচ্ছে না। এটা মূলত পাট শিল্পের সাথে যারা যুক্ত আছে তারাও লাভবান হচ্ছে না। মাঝখানে এক ধরনের ফরিয়ারা ঢুকে গেছে, যারা ব্ল্যাক মানি কাঁচা পাট পারচেজ করছে বা সংগ্রহ করছে, এবং তারা এক ধরনের মাফিয়ার মতো তারা আটকে রেখেছে। এবং যে কারণে কৃষকরা লাভবান হচ্ছে না, শিল্পের সাথে যারা আছে তারাও লাভবান হচ্ছে না, তারা লাভবান হচ্ছে। সরকারকে এই বিষয়টা সমাধানের জন্য খুব সিরিয়াসলি নিতে হবে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা কাঁচা পাট রপ্তানিকারক দেশ থাকতে চাই না। আমরা চাই যে কাঁচা পাট রপ্তানি না করে আমরা কিভাবে ভ্যালুয়েটেড প্রোডাক্ট গুলো উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারবো, তার জন্য বাংলাদেশে আধুনিক প্রযুক্তির পাট কল স্থাপন খুব জরুরি হয়ে গেছে। সেখানে সরকার, আমি একটু যুক্ত করতে চাচ্ছিলাম যে পাট আমদানিতে আমাদের দেশ কিন্তু দ্বিতীয়। সেক্ষেত্রে আমরা প্রতি বছর উৎপাদিত হচ্ছে প্রায় ৯০ লাখ বেল, কিন্তু আমরা দেখছি যে রপ্তানি থেকে আয় হচ্ছে খুবই কম। এবং যদি এই পাটটাকে আমরা নানাভাবে নানা ধরনের পণ্য তৈরি করে যদি রপ্তানি করতে পারি, সেক্ষেত্রে আসলে $৫০০ কোটি আয় করা সম্ভব। এই বিষয়টাকে আসলে কি বলবেন? এই বিষয়ে আসলে আমরা এত পিছিয়ে আছি কেন? এটার মূল কারণটা হচ্ছে যে আমাদের যেই রপ্তানির যে পরিধিটা, এখানে আমরা যে র মেটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং করে এক্সপোর্ট করছি, এখানে আমরা ভ্যালিডেশন করতে গেলে রিসার্চ খুব জরুরি হয়ে গেছে। অর্থাৎ প্রফেশনাল রিসার্চ দরকার। এটার সাপোর্টটা যে জুট রিসার্চ ইনস্টিটিউট আছে তারা সেভাবে সাপোর্ট দিতে পারছে না। দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করব, সেখানে ডিজাইন একটা বড় ফ্যাক্টর। অর্থাৎ আমরা ভ্যালিডেশন মানে একটা কনজিউমার প্রোডাক্ট বা ফাইনাল প্রোডাক্ট তৈরি করতে হবে। সেক্ষেত্রে মিলগুলার কমপ্লায়েন্স সার্টিফিকেশন একটা জরুরি ইস্যু, এবং ওই মার্কেটে যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী আমরা কিভাবে পণ্য উৎপাদন করব, এই যে একটা চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জটা উত্তরণের জন্য সহযোগী কোনো সাপোর্টিং অর্গানাইজেশন নেই। এবং যে কারণে আমরা ভ্যালিডেশনের যাত্রাটাকে ত্বরান্বিত করতে পারছি না। এবং সর্বোপরি যে সরকারের যে নীতি সহায়তা গুলো আছে অন্যান্য সেক্টর গুলাকে বুস্ট আপ করার জন্য ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট গুলো দেওয়া হচ্ছে, জুট সেক্টরে যে কোনো কারণেই হোক দীর্ঘদিন ধরে কোনো নীতি সহায়তা ঘোষণা নেই, শুধুমাত্র কিছু ইনসেন্টিভ দেওয়া ছাড়া। সুতরাং আমি মনে করি জুট সেক্টরকে এগিয়ে নিতে গেলে যেটা খুব জরুরি হয়ে গেছে যে আমরা এই বেসিক পার্ট থেকে ফাইনাল বা ফিনিশ প্রোডাক্ট তৈরি করার জন্য যে ধরনের আধুনিক প্রযুক্তির টেক্সটাইল মিল দরকার, ডাইং দরকার, এবং সেই জায়গাতে আমরা কিভাবে ভ্যালুয়েটেড প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে পাটের ফাইবার বা ইয়ার্নটাকে ব্যবহার করতে পারি। ইভেন টেকনিক্যাল টেক্সটাইল, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ থেকে কাঁচা পাট যায় এবং সেই কাঁচা পাটটা ব্যবহার করে অটোমোবাইল ইন্ডাস্ট্রি তাদের বোর্ডের যে ইন্টারনাল যে পার্ট গুলো আছে সেটা তৈরি করে। সুতরাং এই ধরনের হার্ড প্রোডাক্ট গুলাকে বলে হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইল, যেখানে হচ্ছে ফাইবার ব্যবহার করা যায়। সুতরাং এই যে বিশ্ববাজারে যে নতুন নতুন সম্ভাবনাটা তৈরি হয়েছে, এই বহুমুখী পণ্য উৎপাদনে আমরা এখনো এত বেশি পিছিয়ে কেন? এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। হচ্ছে যে সরকার দীর্ঘদিন ধরে কোনো নীতি সহায়তা আসলে দেয়নি। বিভিন্ন সময় আলোচনা হয়েছে, কিন্তু মূল যে চ্যালেঞ্জ গুলো আছে, যেটা বললাম যে ইন্ডিয়া প্রতি বছর 3টা ইনস্টিটিউটের মাধ্যমে শুধুমাত্র পাট কেন্দ্রিক রিসার্চ করা এবং সেই রিসার্চটা যাতে উদ্যোক্তারা ব্যবহার করতে পারে তার জন্য প্রতি বছর প্রায় 140 কোটি টাকা বিনিয়োগ করে। ইন্ডিয়া আধুনিক পাট কল স্থাপনের জন্য বিশেষ সফট লোন দিচ্ছে, যেটা যারা পুরনো জুট মিল ছিল যাদের, তারা আধুনিকরণের প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করতে পেরেছে। অর্থাৎ তারা নতুন মেশিন আনতে গেলে তো বিনিয়োগ করতে হবে। সেই বিনিয়োগের জায়গাতে যদি বাংলাদেশ ব্যাংকে সেই ধরনের কোনো গাইডলাইন না থাকে, নীতি সহায়তা থাকে, ট্রেডিশনাল ইন্টারেস্ট রেট নিয়ে যদি মেশিন কিনতে হয়, উদ্যোক্তারা চিন্তা করবে স্বাভাবিকভাবে যে অন্য সেক্টরে সরকার যেখানে 6 থেকে 7% ইন্টারেস্টে লোন দিচ্ছে,
পার্ট সেক্টরে আসতে গেলে 15 থেকে 18% ইন্টারেস্টে লোন নিতে হবে। সুতরাং সে স্বাভাবিকভাবেই পাট খাতে বিনিয়োগ করবে না। শুধুমাত্র হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান যাদের আর্থিক সক্ষমতা আছে তারা নিজস্ব উদ্যোগে বিনিয়োগ করে কিছুটা সফল হয়েছে। সুতরাং এই যে পাট সেক্টরের ডেভেলপমেন্টের জন্য প্রথম কন্ডিশনটাই হচ্ছে এই পুরনো জুট মিল বা পুরনো তার বা পুরনো মেশিন দিয়ে শুধুমাত্র ছালার বস্তা বানানো যাবে, যেটা আপনারা সবাই জানেন। এই আধুনিক মার্কেটের আধুনিক ডিমান্ড অনুযায়ী যদি বিশ্ববাজারের ডিমান্ড অনুযায়ী বলা যায় যে আমরা প্রযুক্তিগতভাবে অনেকটা পিছিয়ে আছি।